আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। দেশ এখন স্থিতিশীল, নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। এছাড়া রোহিঙ্গাদের ব্যাপারে স্থায়ী সমাধান ও প্রত্যাবাসনে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়ে সমস্যা সমাধানে 7 দফা প্রস্তাবনা ঘোষণা করেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে রবিবার থেকে কক্সবাজারে 3 দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যোগ দেন রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজন সদস্যরা। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক ইতিহাসে আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত বাংলাদেশ। নির্বাচন আয়োজন করার মতো দেশ যথেষ্ট প্রস্তুত এবং স্থিতিশীল অবস্থায় এসেছে। দেশ এখন স্থিতিশীল, নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হয়েছে। রাজনৈতিক ইতিহাসে আরেকটি রূপান্তরের জন্য প্রস্তুত বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ না করে। বাংলাদেশ opens its border to the Rohingya in a humanitarian gesture to save their lives despite resource and capacity constraints. মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য। সম্মেলনে প্রধান উপদেষ্টা কক্সবাজারের রোহিঙ্গা সংলাপে প্রত্যাবাসন নিয়ে 7 দফা প্রস্তাব করেন। এই সময় তিনি রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানান। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সাথে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়া অঞ্চলের অন্যান্য দেশগুলোরও প্রশংসা করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে দেয়া বিবৃতিতে একথা জানান দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস পেক্ট। এ সময় যুক্তরাষ্ট্রের তরফে মিয়ানমারের জনগণের প্রতি সংহতি জানানো হয়। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেওয়া হয়। দেখতে দেখতে 8 বছর, আত্মপরিচয় ভুলে জন্মভূমির মায়া ছেড়ে আজকের এই দিনে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গারা পাড়ি জমিয়েছিল বাংলাদেশে। সে সময় চোখে মুখে ছিল আতঙ্ক, উদ্বেগ ও বেঁচে থাকার লড়াই। সেই লড়াইয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে এখনও দাবি জানায় প্রত্যাবাসনের। তবে দিন যত যায় নানা সমীকরণে জটিল হচ্ছে প্রত্যাবাসন। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত বিপুল দেবরায় রিপোর্টে। দিনটি 25শে আগস্ট 2017 সাল। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে আগুনের লেলিহান শিখা, সেই সঙ্গে মুহুর্মুহু গুলির শব্দ। মিয়ানমারের জান্তা বাহিনী নির্যাতনের শিকার হয়ে শিশু, মহিলা, বৃদ্ধা হতে শুরু করে রোহিঙ্গা জনগোষ্ঠী জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। সেই থেকে 8 বছর কক্সবাজারের উখিয়ায় জীবন সংগ্রামে রোহিঙ্গারা। একে একে ধ্বংস হলো পাহাড়, বনভূমি, বিপর্যয়ে স্থানীয় জনজীবন। এর মাঝে 2018 সাল থেকে শুরু হলো তাদের ফেরত পাঠানোর নানা উদ্যোগ। কিন্তু প্রত্যাবাসন নিয়ে 2018, 2019 ও 2023 সালের উদ্যোগ ভেস্তে যায়। প্রত্যাবাসন নিয়ে রোববার থেকে কক্সবাজারে শুরু 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। কিন্তু এরই মাঝেই অব্যাহত রোহিঙ্গা অনুপ্রবেশ। নানা জটিল সমীকরণে রোহিঙ্গা সংকটের সমাধান জটিল বলে মনে করছেন সাবেকেই কূটনৈতিক। সরকার এবং জাতিসংঘ চেষ্টা করছে, ওআইসি বলে সবাই চেষ্টা করছে যে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য যেন মিয়ানমারকে বোঝানো যায় যে তোমাদের লোকজন তোমাদের নিতে হবে। ধরনের যে জটিল সমস্যার সমাধানে 3 পর্যায়ে সম্মেলন করে
যতটুকু মিয়ানমারকে বোঝানো যায়, যতটুকু প্রেশার দেওয়া যায়। রোহিঙ্গা সমস্যা আঞ্চলিক নিরাপত্তাহীনতার ঝুঁকি বাড়ছে জানিয়ে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ শফিউল্লাহ জানান, সংকট নিরসনে সকল রাজনৈতিক দলকে ঐক্য গড়ে তুলতে হবে। রোহিঙ্গা হিসেবে জাতীয় সমস্যা চিহ্নিত করতে হবে, পরিচয়পত্র দিচ্ছে, পাসপোর্ট দিচ্ছে, এটা যেন বন্ধ হয়। সুতরাং সেই জন্যই সর্বস্তরের মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দল, কর্মী, নেতা সবাই যেন এবার একমত যে এটা আমাদের জাতীয় সমস্যা, আমরা এটাতে মুক্তি চাই। সংকট সমাধানে বাংলাদেশের নিজস্ব একটি স্পষ্ট রোডম্যাপ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক তৎপরতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাব ও রাজনৈতিক কূটচালের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি ঝুলে আছে বলে মনে করছেন অনেকেই। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অনেক উদ্যোগ গ্রহণ করার ফলেও তেমন কোনো বিশ্ব নেতাদের চাপ না থাকায় মিয়ানমার সরকার এই বিষয়টি সমাধান করছে না। তাই আদৌ এই বিষয়টি সমাধান হবে কিনা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। ফেব্রুয়ারিতে 17 বছরের সেই অপেক্ষা শেষ হবে, এমন আশাবাদ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সহজ নয়। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি। চিকিৎসা করার জন্য একটি মাত্র অস্ত্র রয়েছে, সেটা শেখ হাসিনার বন্দুকের গুলি নয়, সেটা হচ্ছে ভোটের অস্ত্র। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমেই কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যারা তথ্য দিবে তাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে এক সভায় তিনি এসব কথা জানান। পিস্তলের তথ্য দিলে 50,000, চায়না রাইফেল 1 লাখ, SMG 1,50,000, LNG 5 লাখ ও গুলি প্রতি পিস 500 টাকা দেওয়া হবে। পুলিশের নিয়োগ বাণিজ্যে দুর্নীতির তথ্য দিতে পারলেও পুরস্কার দেওয়া হবে। নিয়োগ বাণিজ্য বন্ধে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে রাস্তায় জনভোগান্তির কারণে গাজীপুর পুলিশ কমিশনারকে শোকজের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরাই না দিতে পারবেন না, আপনি কারোর মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। আর শর্ট গানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, SMGর ক্ষেত্রে 1 লাখ, LNGর ক্ষেত্রে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। যদি কোনো রকমের দুর্নীতি হয় আপনারা আমাদের জানাবেন। ভর্তি বাণিজ্যের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। দুপুর 1টার আগে অনেকেই তাদের প্রার্থিতা প্রত্যাহার করে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসে পত্র দিয়েছেন। আগামীকাল বিকেল 4টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এদিন থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলেও ইতিমধ্যে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। আগামী 9 সেপ্টেম্বর ডাকসুর ভোট। নির্বাচন ঘিরে উৎসবের আমেজ বইছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থাকলেও কেউ সেটা নিয়ে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করছেন অনেক প্রার্থী। এছাড়া এক প্যানেলের প্রার্থীরা অন্য প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগও করছেন। আমি যদি একক গোষ্ঠীবাদী একটি চেতনা লালন করি তাহলে আমি কেবল ওই গোষ্ঠীর স্বার্থেই কাজ করব। তাহলে আমার চেতনাটা হতে হবে সার্বজনীন, যেটা হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করবে। এই প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি আমার যে সাধনা, আমার যে অধ্যবসায় এবং আমার যে কার্যক্রম রয়েছে, আমার যার সার্কেল রয়েছে সবার কাছে আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে এই প্যানেলকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য এই প্যানেলকে জয়যুক্ত করার জন্য আমি কাজ করবো ইনশাল্লাহ। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ব্যাপারটাতে তো ওনারা দেখবেন, মাঠ পর্যায়ে ওনাদের কর্মী থাকবেন, কিন্তু এরকম কোনো কিছুই দেখতেছে না। আসলেই ওনারা প্রশ্নের জবাব দিতে পারছেন না। দর্শক, এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকায় সেখানকার ইউনিভার্সিটির সবশেষ তথ্য কি আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন।
সুজানা, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা করার কথা। তবে আজকে থেকেই আমরা দেখেছি অনেক প্রার্থী তারা কুশল বিনিময় করছেন শিক্ষার্থীদের সঙ্গে, এবং তারা প্রতি মানুষের কাছে গিয়ে তারা তাদের যেই নির্বাচনী যেই ইশতেহার, সেই ইশতেহার নিয়ে ওয়ান টু ওয়ান কথা বলছেন। তবে বিস্তারিত কোনো সভা বা ওই ধরনের কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং আমরা দেখেছি আজকে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল, তো এবং এই শেষ দিনে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আপনার ছাত্র দলের সমর্থিত একজন ভিপি প্রার্থীকেও আমরা দেখেছি, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন এবং ছাত্রদলের প্যানেলে যারা বর্তমানে রয়েছেন তাদের সঙ্গে কাজ করার কথা বলেছেন। এছাড়া আমরা দেখেছি আজকে একটি মতবিনিময় করেছেন কার্জন হলের সামনে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়ুম এবং জিএস প্রার্থী SM ফরহাদ সহ তার দলের অনেকেই। এবং এই সময় তারা বেশ কিছু অভিযোগও তুলেছেন। তাদের বাইরেও অনেকেই বিভিন্ন প্রার্থীদের দ্বারা সাইবার বুলিং, নারীদের সাইবার বুলিং সহ তাদের শিবিরের সমর্থিত প্যানেলের বিরুদ্ধে প্রভাকাণ্ডা ছড়ানোরও তারা অভিযোগ করেছেন এবং এর থেকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার রয়েছে সেই ভোটারদের নারী ভোটারদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করার পর সেটি বাতিলের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা, এবং সেই দাবির প্রেক্ষিতে তালিকাটি ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয় এবং এরপর আজকে আবার ফের সেই তালিকা প্রকাশ করার জন্য বলা হয়। তবে এই ভোটার তালিকা যাতে শুধুমাত্র যারা প্রার্থী রয়েছে এবং যারা ভোটার রয়েছে তারাই দেখতে পারেন, বহিরাগতরা যাতে দেখতে না পারেন, সেই দাবি আজকে জানানো হয়েছে। এই ছিল সর্বশেষ আজকে সুজানা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাচাই বাছাইয়ের পর আজ সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদে 25 ও হল সংসদের 15 পদের জন্য মোট 740 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে 555 জন ছাত্র ও 185 জন ছাত্রী রয়েছেন। দীর্ঘ 33 বছর পর 11 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু ও হল সংসদ নির্বাচন। 11,919 জন ভোটারের মধ্যে অর্ধেক ছাত্রী ভোটার হলেও নির্বাচনে তাদের অংশগ্রহণ 25%-এরও কম বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নতুন বাংলাদেশ সৃষ্টির পর থেকে মনে করি প্যানেল ছাড়াও যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় বা নিজের জায়গা থেকে কাজ করতে চায় তাকে সমর্থন করা দরকার। তারা যদি আমাকে নির্বাচিত করে আর কি, তো আমারও চাওয়া পাওয়া শিক্ষার্থীদের যে অধিকার সেটা নিয়ে কাজ করে যাওয়া। 11 সেপ্টেম্বর প্রত্যেকটি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তার প্রার্থীকে নির্বাচিত করবেন এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের পক্ষে কথা বলবেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা কখন হতে পারে এবং এ নিয়ে প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে আপনি কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সুজনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে পুরাতন কলাভবন রয়েছে সেই কলাভবনের সামনে কিন্তু আমি রয়েছি। আগামী 11 সেপ্টেম্বর কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর যে ডাকসুর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচনী যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আজকে কিছুক্ষণ পরে কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, যেটা আমাদেরকে জানিয়েছেন। কিছুক্ষণ পরেই তারা বসবেন এবং বসে তাদের যে প্রার্থিতা, যে প্রাথমিক যে প্রার্থিতা সেটা প্রকাশ করবেন তারা। এছাড়াও কিন্তু নবীনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যে ভোটারদের সাথে তারা ইতিমধ্যেই প্রচারণায় নেমেছেন। যেহেতু এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, তারপরেও কিন্তু তারা তাদের যে নিজ নিজ প্রার্থী এবং ভোটারদের সাথে তারা বিভিন্ন বিষয় নিয়ে তারা যোগাযোগ করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে এবার ডাকসু নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু ব্যাপক নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করেছেন। বিভিন্ন আইন
প্রয়োগকারী সংস্থাকে চিঠি দিয়েছেন যাতে আগামী 11 সেপ্টেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেই জন্য তারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থাকে কিন্তু তারা দায়িত্ব পালন করার নির্দেশনা দিয়েছেন। তো নির্বাচন কমিশন কিছুক্ষণ পরেই কিন্তু যে প্রার্থিতা বাছাই করবেন সেই বাছাই কিন্তু প্রার্থিতা কিন্তু তারা ঘোষণা করবেন, সেই ঘোষণার পরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এই জাকসু নির্বাচন নিয়ে পরবর্তীতে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করবেন প্রার্থীদের উপরে। এবার নারী ভোটার অর্ধেক হলেও কিন্তু এবার নারী প্রার্থী কিন্তু অনেক রয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ। সুজানা, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন এলাকার সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে কমিশন ভবনে শুনানি শুরু হয়েছে। আজ সাতক্ষীরা ও যশোরের কিছু আসন, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান কয়েকটি আসনে শুনানি হবে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নিয়েছেন 4 নির্বাচন কমিশনার, সচিব সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে কমিশনের সামনে বাগেরহাট আসন পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে স্লোগান দিচ্ছে ওই এলাকার লোকজন। এছাড়া যশোরে আগের সংসদীয় সীমানা রাখার দাবিতে মানববন্ধন করছে কয়েকটি সংগঠন। এই কমিশন উইদাউট হ্যাভিং রিজন এই ডিসিশনটা নিয়েছে। বাগেরহাটে 4টি আসন ছিল দেশ স্বাধীন হওয়ার পর, হঠাৎ করে চলমান ইসি আমাদের বলেছেন 4টি আসন থাকবে না, একটা বাদ। আমরা বলেছি এই বাদটা বাগেরহাটবাসী মানে না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে আজ 5 জন সাক্ষী দিবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। রোববার 7ম দিনে 3 জন সহ এ মামলায় 19 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এর আগে সকালে মামলার একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও রাজধানীর রামপুরা এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঢাকা সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ বাকি থাকায় এবং বিদ্যুৎ লাইন থাকায় কাজ করা যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। দুপুরে সচিবালয়ে ঢাকায় মহাসড়কের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, যেসব স্থানে ভূমি অধিগ্রহণ আটকে আছে তা সমাধান করার জন্য ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সারা দেশে 1,500 কিলোমিটার সড়ক খারাপ অবস্থায় আছে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ব্যাটারি চালিত রিকশা তুলে দেওয়া উচিত, তবে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় তা সম্ভব হচ্ছে না বলেও জানান ফাজুল কবির খান। ওখানে অনেক জায়গায় ভূমি অধিগ্রহণ বাকি আছে, এর ফলে কাজটা করা যাচ্ছে না। তারপর অনেক জায়গায় ওই ভূমি অধিগ্রহণের সঙ্গে লিঙ্ক ওই যে ইউটিলিটি শিফটিং, মানে বিদ্যুতের কিংবা অন্যান্য সেবা প্রদানকারী সংস্থা যেগুলো, এগুলো সরানো যাচ্ছে না। ভূমি অধিগ্রহণটা আদায় করে আনতে হবে, আদায় করে এনে এবং সেটার উপরে কাজ করতে হবে। আমরা এগুলো আরো মানে প্রত্যক্ষভাবে দেখব এবং দেখে শুধু যে মানে কাজ হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবো না, কাজের গুণগত মানও আমরা দেখব। বরিশালে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে জুলাই হত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে ঢাকায় এনে সোমবার আদালতে হাজির করা হবে। সিআইডি জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি তদন্ত সংস্থার নজরদারিতে ছিলেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার হন তার বাবা মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসিরউদ্দিন সাথী। দুজনই বর্তমানে আইনের আওতায় রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। খুলনা ডুমুরিয়ায় ট্রাক ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। সকালে খুলনা সাতক্ষীরা সড়কের ডুমুরিয়ার জিলের ডাঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ট্রাকটি সকাল 9টার দিকে খুলনা থেকে ছেড়ে জিলের ডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 1 জন।
গুরুতর আহত অবস্থায় একজনকে ডুমুরিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ সময় আহত অবস্থায় 5 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই আরও একজনের মৃত্যু হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে টি-20তে ৭,৫০০ রানের পাশাপাশি 500 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বর্তমানে এই টাইগার অলরাউন্ডার খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে। সেখানে রোববার রাতে সেন্ট কিটসের ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচের ফাঁদে ফেলে টি-20তে পঞ্চম বোলার হিসেবে 500 উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সাকিবের আগে এমন কীর্তি আছে রশিদ খান, ডুয়াইন ব্রাভো, ইমরান তাহির ও সুনীল নারিনের। তবে বল হাতে 500 উইকেটের পাশাপাশি ৭,৫০০ রান কেবল সাকিবের। দুপুরের সংবাদে পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।